আমাদের অন্তরঙ্গ বার্তালাপে আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই তাকে চেনেন। টিভির পর্দায় তাকে প্রায়শই আপনারা দেখেন এবং তার গান তো আপনারা অবশ্যই শোনেন। তিনি শ্রীকান্ত আচার্য। দাদা, আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। আমি 2004 কি 2005 হবে এই শিলচরে আপনার একটা অনুষ্ঠান দেখেছিলাম, এবং তারপর বছর দুয়েক আগে এই কোভিড পিরিয়ডে পরে আমি গুয়াহাটিতে একটা অনুষ্ঠান দেখেছি আপনার তো মনে আছে গুয়াহাটির প্রোগ্রামটার কথা? মনে আছে। একটা জিনিস আমার খুব নজরে এসেছে, সেটা হচ্ছে যে আপনি যখন স্টেজে ওঠেন, আপনার যে এই যে পোশাকটা থাকে একদম ক্যাজুয়াল একটা পোশাক, সেই 2004 সালেও দেখেছিলাম, আবার এই গত 2 বছর আগে দেখেছি, বা আজকে যে শিলচরে আপনি প্রোগ্রাম করছেন যেটা, সেখানেও হয়তো আপনি এই পোশাকে আপনি স্বচ্ছন্দ বোধ করেন, কিন্তু আমার কাছে এটা একটা অন্যরকম ইন্টারপ্রিটেশন আছে। সেটা হচ্ছে এই যে সময়টা দীর্ঘ যে প্রায় 20 বছর, এই সময়ে যে বিনোদন, মঞ্চে দাঁড়িয়ে যে গান গাওয়া, সেটা প্যাটার্নটা পাল্টে গেছে। যতটুকু না রেন্ডিশন হচ্ছে, গান গাওয়া হচ্ছে, তার চেয়ে বেশি পারফর্ম করা হচ্ছে। সেখানে আপনার এই পোশাকটাও যেন একটা প্রতিবাদ। এটাকে যদি আপনি প্রতিবাদ বলতে চান তাহলে বলতে পারেন। আমি অবশ্য অত দূর ভাবি না, তবে হ্যাঁ, একটা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের একটা প্রশ্ন তো থাকেই। আমি খুব বেশি রং ভালোবাসি, কিন্তু ভীষণ এমন কোনো পোশাক আমি পছন্দ করি না যেটা একেবারে নজরে পড়ে যাবে, একদম ভীষণ দগদগে টাইপের মনে হবে। ওরকম ধরনের খুব উজ্জ্বল রঙের পোশাক আমি খুব একটা পছন্দ করি না। মানে আমি একটু, যাকে ইংরেজিতে বলে একটু লো কি থাকা, সেটা আমার ভালো লাগে। আর আমার মনে হয় আপনি একটু আগে আপনি যে ইঙ্গিতটা করলেন যে এখন পাল্টে যাওয়ার সময়ের মধ্যে কীরকম ধরনের অ্যাটিটিউড দেখা যাচ্ছে, এবং আপনি সেটাকে আমাকে সেই জায়গায় প্রতিবাদের কথা বলছেন। আমি বলবো যে আমার মনে হয় আমি গান ছোটবেলা থেকে যতটুকু শিখেছি, এবং সাংগীতিক যে ধরনের মূল্যবোধ আমার ভেতরে তৈরি হয়েছে আস্তে আস্তে, যে সমস্ত বরণীয় শিল্পীদের সামনে থেকে দেখেছি, যাদের গান শুনে একটু শেখার চেষ্টা করেছি, কিছুই শিখতে পারিনি কিন্তু একটু শেখার চেষ্টা করেছি, তাদের অনেককে দেখেছি, তাদের মধ্যে কিংবদন্তি সম মানুষেরা রয়েছেন। হ্যাঁ, আমি সেই রকম শুধু গানের শিল্পী বলছি না, তাদের মধ্যে যন্ত্রসঙ্গীত শিল্পীরাও রয়েছেন। আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিকও ভীষণ ভালোবাসি। তাদের মধ্যে এমন অনেককে দেখেছি যাদের বাজনাটাই আমরা মনে রেখেছি বা গানটাই মনে রেখেছি। তারা কি পোশাক পরতেন বা পরেছিলেন, আলটিমেটলি সেটা ম্যাটার করে না। মানুষ ওটা মনে রাখবে যে আপনার কাজটাকেই মনে রাখবে। আমি শুধু সেই দিকটাতেই ফোকাস করার চেষ্টা করি। সেই জন্য আমার মনে হয় যে পোশাক আশাকের মধ্যে বেশি যদি ডিস্ট্রাকশন এসে যায়, তাহলে মনোসংযোগ অন্যদিকে চলে যেতে পারে। আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আপনি যে সময়টার কথা বলছেন, সে সময় গান শুধু শোনাই হতো, কিন্তু এখন যেহেতু বাড়ি বাড়ি টেলিভিশন চলে এসেছে, এখন তো দেখুন গণমাধ্যমের এই যে একটা বিপ্লব বলা যেতে পারে না, এই বিপ্লব বললেও কম বলা হবে। গণমাধ্যম একেবারে আমাদের ভাবনা চিন্তার সবটা পাল্টে দিয়েছে। এবার এটা তো রোধ করা যেত না, এটা অবশ্যম্ভাবী ছিল। এবার এই যে পাল্টানোটা, সেই পাল্টানোটা কোন দিকে যাচ্ছে, সেই পাল্টানোটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। সব কিছুরই একটা ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। আমি কোন দিকটাকে নেব, আপনি কোন দিকটাকে নেবেন, কোনটা আপনি আপনার ভেতরে লালন পালন করবেন এবং কোনটা আপনি আপনার কাজের ভেতর দিয়ে মানুষের সামনে রাখবেন, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা, ব্যক্তিগত মূল্যবোধের ওপর নির্ভর করে বলে আমার মনে হয়। এবং আমি এই প্রসঙ্গে এই কথাটা বলে শেষ করব এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে যে সবাই একরকম হবে এরকম কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, সবার জন্যই আলাদা স্পেস আছে, প্রত্যেকের জন্যই আলাদা পরিসর আছে। আমার মনে হয় যে আমি যে পরিসরে যেভাবে থাকতে ভালোবাসি, সেই পরিসরটা হয়তো আকারে বিরাট না হতে পারে, কিন্তু সেটা নিজের জায়গা, সেটা আমার ভালো লাগে। আপনি বললেন যে এই প্রসঙ্গটা এইটা দিয়ে আপনি শেষ করছেন, কিন্তু আমি আরেকটু সম্প্রসারিত করছি। সেটা হচ্ছে যে আমি প্রতিবাদ কথাটা আমি উইথড্র করে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু সেখানে আমি বলবো যে সেখানে একটা আত্মপ্রত্যয়ের জায়গা আছে, যে আমার গানটাই আপনারা শুনবেন। হ্যাঁ, সেটা তো একটুখানি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রয়েছে যে আমার গানটাই আমি সেটাতেই বিশ্বাস করি।
যে আমি মানুষকে যদি মানুষের মনটা জয় করার চেষ্টা করি তাহলে সেটা আমার গানটুকু দিয়েই করার চেষ্টা করব। অনেকে, আমি সত্যি কথা বলছি, যে অনেকে পোশাক আশাকের দিকে অনেকে দেখেন, সেটা হয়তো তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, কিন্তু আমি সেটা আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। সত্যি কথা বলতে আপনার কথাটাই আমার কথা, হ্যাঁ, যে যা কিছু করার চেষ্টা করব গানটুকু দিয়েই করার চেষ্টা করব। ভালো হলে তার মধ্যেই ভালো, ভালো না হলে তার মধ্যে ভালো নয়। আপনার যতটুকু জানি আপনার 1963 নাগাদ আপনার জন্ম, 1 বছর আগে, 62-তে জন্ম। আপনি 96-এ আপনার প্রথম, হ্যাঁ একদম ঠিক বলেছেন, বা আপনি তো মানে জানেন তো, আমি একটু হোমওয়ার্ক করে এসেছি। 1996-তে আমার প্রথম ক্যাসেট বেরোয়, মানে গানের জগতে একটুখানি আসা। হ্যাঁ, তো তার আগে আপনি চাকরি করতেন, সেলসের চাকরি করতেন, এবং ওই যে সময়টাতে, ওই সময় তো কবি সুমন চলে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, উনি মানে দাপটের সঙ্গে, হ্যাঁ, নচিকেতাও, হ্যাঁ ভীষণভাবে, ওরা দুজন, ওরা তো 90-এর দশকের গোড়াতেই এসে গেছে। এবং ওই সময় আমরা খুব একটা শব্দ শুনতাম, জীবনমুখী গান। কিন্তু আপনার যে গানগুলো, সেটা কিন্তু ওই স্রোতে কিন্তু আপনি যাননি না, যেটা কিছুটা হলেও শিলাজিতের মধ্যে আমরা পেয়েছি, বা অঞ্জন দত্ত আরেকটা ওইভাবেই হয়তো আরেকটা নিজস্ব একটা ঘরানা উনি তৈরি করেছেন। কিন্তু আপনি যে অর্থে যে স্বর্ণযুগের কথা বলেছেন আপনি শুরুর দিকে, সেইটাকেই যেন আপনি সেই লিগেসিটাকেই আমি মানে আমি তো ওই যা শুনে বড় হয়েছি সেটাই আমি সেই রাস্তা ধরেই চলার চেষ্টা করেছি। আর জীবনমুখী গান বলতে আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জীবনমুখী গান কথাটা আমার যদি খুব ভুল না হয়ে থাকে, সেটা হচ্ছে যখন নচিকেতার প্রথম অ্যালবাম বেরোয়, তাতে তখন HMV মানে যেটা সারেগামা ছিল যে কোম্পানির নাম, ওরা এই শব্দটা ব্যবহার করে নচিকেতার অ্যালবামে, জীবনমুখী গান। পারহ্যাপস দে ইমপ্লাইড যে এটা একটু প্রতিষ্ঠান বিরোধী গান হবে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট, রাইট? তো জীবনমুখী গান কথাটা কিন্তু যেমন সুমনদা একেবারে পছন্দ করেন না, হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জীবনমুখী গান কথাটা মানে এটা একটা একেবারেই বাণিজ্যিক তকমা ছিল। হ্যাঁ, জীবনমুখী গান বলতেই তখন কিছু মানুষ এক ধরনের গানকে মনে করত, কিন্তু সেই ভাবনা চিন্তাটার ভেতর খুব একটা গভীরতা ছিল না। হ্যাঁ, আমি যে জীবনমুখী গান জীবনমুখীনতা যদি হয়, তাহলে সে গান অনেক গান, সে গান পুলক বন্দ্যোপাধ্যায় চলে যেতে যেতে দিন বলে যায় আধারের শেষে ভোর হবে, সেটাও জীবনমুখী গান। তাহলে রবীন্দ্রনাথের আগুন জ্বালো একলা রাতে, অন্ধকারে আমি চাই পথের আলো, এর থেকে বড় জীবনমুখী গান আর হয়, রাইট? সো আমার মনে হয় যে ওটা একেবারে নেহাতি একটা বাণিজ্যিক তকমা ছিল, ওটা কিছু প্রমাণ করে না। হ্যাঁ, আর আপনি যে যাদের কথা বললেন যে সেই সময় সবাই এসে গেছে, শিলাজিৎ আমার একটু আগে এসেছিল, শিলাজিতের একটা নিজস্বতা আছে, এবং সুমনদা তো একটা ভয়ঙ্করভাবে আমাদের আচ্ছন্ন করেছিলেন। এখনো সুমনদার যে অবদান বাংলা গানের আছে, সেটা আমার মনে হয় এখনো তার সম্যক ইভ্যালুয়েশন হয়নি। এবং পাশাপাশি নচিকেতাও একটা অদ্ভুত সুন্দর তার নিজস্বতা তৈরি করেছিল। আমি নচির খুব বড় ভক্ত, খুব বড় অ্যাডমায়ারার। নচির মধ্যে একটা ট্র্যাডিশনালিজম এবং একটা প্রগতিশীলতা, একটা অদ্ভুত একটা সুন্দর ব্লেন্ড ছিল, সেটা আমার খুব ভালো লাগতো। অঞ্জনদা একেবারে তার নিজস্ব একটা স্টাইল, যে পরিবেশে তিনি পড়াশোনা করেছেন, বলেছেন, হ্যাঁ, এবং অঞ্জনদা একদম বিন্দাস, আমার খুব ভালো লাগে অঞ্জনদার একটা নিজের মতো চলে। তো প্রত্যেকেই তার নিজস্ব স্বাক্ষর কিন্তু রেখেছেন। স্পেসটা ছোট বড় হতে পারে, কিন্তু প্রত্যেকের নিজস্বতা আছে। কিন্তু এই যে ধরুন আমরা যদি একটা ব্র্যাকেটের মধ্যে যদি ফেলি, আপনি, রূপঙ্কর বাগচি বা রাঘব, আপনারা কিন্তু যে অর্থে ধরুন আমরা আধুনিক গান বলে যেটা একটা শুনতাম, আপনারা ওই পরম্পরাটাই আমরা আপনি ঠিকই বলেছেন, আমরা প্রত্যেকেই কম বেশি, আপনি যাদের নাম বললেন রূপঙ্কর বা রাঘব, কম বেশি আমরা সবাই কিন্তু ওই ঘরানাটাকেই ফলো করছি। এবার সেটা নিয়ে চলতে চলতে গান নিয়ে, মিউজিক নিয়ে, দেখুন পরীক্ষা নিরীক্ষা চলবে, সবাই একটা ধাঁচের ভেতরে বছরের পর বছর আটকে থাকতে পারে না, কিন্তু নিরীক্ষা চলবে, নিরীক্ষা চলে বলেই সঙ্গীত সজীব থাকে, রাইট? সঙ্গীত মিউজিক সপ্রাণ সজীব থাকে এই জন্যই যে তাতে নিরন্তর নিরীক্ষা চলতে থাকে। যেদিন এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু মিউজিক মরে যাবে, সেদিন সঙ্গীত স্থবির হয়ে যাবে। কিন্তু
এবার এই যে নিরীক্ষা চলবে, কিছু নিরীক্ষা মানুষ গ্রহণ করবে, কিছু নিরীক্ষা মানুষ হয়তো গ্রহণ করবেন না, হ্যাঁ, বা বর্জনও করতে পারে। ঠিক আছে, এবার সেটা সময়ের ধারা চলতে থাকবে। মানে এটা সুমনদা একটা খুব সুন্দর কথা বলেছিলেন, আমার যতদূর মনে পড়ছে, যে সঙ্গীত একটা ধারার মতো, হ্যাঁ, একটা নদীর মতো, একটা বহতা নদীর মতো। সে এ ঘাটে যাবে, ও ঘাটে যাবে, সব ঘাটকেই স্পর্শ করতে করতে যাবে। তো কিন্তু প্রত্যেক ঘাটেই সে তার জলের ছাপ রেখে যাবে, হ্যাঁ, এবং প্রত্যেকেই প্রত্যেক ঘাট থেকে কিছু না কিছু কন্ট্রিবিউট করে সে আবার একটা নতুন বাঁক দিয়ে দেবে। এবং এই প্রসঙ্গে আমি আরেকজনের কথাও বলতে চাই, আপনিও সেই ফুটেজটা দেখতে পারেন, দেখবেন যে সলিল চৌধুরী অনেক দিন আগে কলকাতার দূরদর্শন তখন প্রথম শুরু হয়েছে, তাতে সলিল চৌধুরীর একটা সাক্ষাৎকার রয়েছে যেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায়, প্রবীণ মজুমদার এবং সঙ্গীত সমালোচক সন্ধ্যা সেন তারা রয়েছেন, সবিতা দিও ছিলেন ওই অনুষ্ঠানটা। এবং সেখানে তারা সলিল চৌধুরীর সঙ্গে এই মানুষগুলো সঙ্গীতের বিভিন্ন দিক নিয়ে, সলিল চৌধুরীর সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। সব শেষে সন্ধ্যা সেন সলিল চৌধুরীকে একটা দারুণ সুন্দর প্রশ্ন করেছেন যে সলিল, আগামী 50 বা 100 বছরে আপনি বাংলা গানকে কোন দিকে দেখছেন, বাংলা গানের অভিমুখ? তাতে সলিল চৌধুরী একটা অসামান্য উত্তর দিয়েছেন এবং যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সলিল চৌধুরী বলেছিলেন যে দেখো, আমরা এখন যা করছি এটাই সঙ্গীতের শেষ কথা, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। হ্যাঁ, একটা সময় আসবে যখন আমরা থাকবো না এবং হয়তো আমাদের সঙ্গীতও থাকবে না। নতুন যুগে নতুন মানুষ আসবে, সঙ্গীত বাঁক নিয়ে আরেকটা নতুন দিকে চলে যাবে। এইটাই হচ্ছে সত্যিকারের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলে আমি মনে করি। রাইট, আমি যা করলাম এইটাই কালোজয়ী হয়ে গেল, এটাই থেকে গেল, এরপরে আর কিছু হয় না, আমি শেষ কথা, এই কথাটা কিন্তু সলিল চৌধুরী বললেন না। হ্যাঁ, এবং সেটা বোধহয় শুধু রবীন্দ্রনাথের ক্ষেত্রেই বলা যেতে পারে। এবার দেখুন, সেটা আগামী আমরা এবার কথা হচ্ছে যে আপনি আমি, আমাদের চর্চা, আমাদের ভাবনা চিন্তার মধ্যে আমাদের ওই সঙ্গীতগুলোকে, ওই সৃষ্টিগুলোকে, ওই সম্পদগুলোকে আপনি আমি বা আমাদের মতো আরো যারা রয়েছেন, আমরা সেটাকে ধরে রাখতে পারছি কিনা। আমি যদি ধরে রাখতে পারি সম্পদ মনে করে, তাহলে নিরন্তর সেই চর্চার মধ্যে সেটা থাকবে, তার উপর ভিত্তি করেই নতুন সৃষ্টি হবে। শুধু পুরনোর উপর দাগা বললে তো হবে না, নতুন সঙ্গীতকে, নতুন সৃষ্টি কিন্তু তার মধ্যে আসতেই হবে। এবং এইটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, এটা মেনে নিয়েই আগামী দিনে আমাদের পথ চলতে হবে। এখন যেমন ধরুন, আগে আমাদের ছোটবেলায় দেখেছি যে পুজোর গান একটা হতো, আজকাল তো সেটা সেই অর্থে না, আজকাল পুজোর গানের আলাদা করে, হ্যাঁ, মানে সংক্ষেপে বলতে গেলে তার কারণ হচ্ছে আগে কিন্তু এত শিল্পী ছিলেন না, শিল্পীর সংখ্যা অনেক কম ছিল এবং এত গান প্রডিউসড হতো না কিন্তু। এবং আগে একটা গান প্রডিউস করার জন্য একটা স্টুডিওর প্রয়োজন হতো এবং সেটার জন্য একটা বিশেষ টেকনোলজির প্রয়োজন হতো, সেটা যে কেউ অ্যাক্সেস পেত না সেখানে, অনেক পরীক্ষা দিয়ে অনেক হার্ডেল টপকে সেখানে যেতে হতো। কিন্তু এখন মানুষ একটা ঘরে গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দিতে পারে, হ্যাঁ, সুতরাং তার জন্য তাকে কোনো পরীক্ষা দিতে হয় না। সেই জন্য সারা বছর লক্ষ লক্ষ কোটি কোটি গান বাজারে আসছে। অত গান কি আমাদের শোনার মতো? আমাদের তো গান আগেও দুটো ছিল, মানে আমার মনে হয় যে এত ওভার প্রোডাকশন অফ গান, এত বেশি মিউজিক, এত বেশি গান মানুষের মন মনে রাখতে পারবে না কখন। আমি দেখেছি শিলচরের পুজোর প্যান্ডেলে গত কয়েক বছর ধরে একটা গানই আমি পুজো এলে এই গানটা আমি শুনবই, সেটা হচ্ছে নয়ন ষোড়শী কেন, কিশোর কুমারের, আর এটা বসন বড় মা। এই দুটো গান কিন্তু সেই আমাদের শৈশব থেকে। হ্যাঁ, এবার সেটাও একটা যে পুজো এলে হয়তো সেই নস্টালজিয়াটা অনেকের ভেতরে কাজ করে, যেই নস্টালজিয়াকে ধরে রাখার জন্য তারা ওই গানটা বাজাচ্ছেন, সেটাও তো দেখতে হবে, সেটাও ইম্পর্টেন্ট যে মানুষের মনের ভালো লাগার অনুভূতি ক্রিয়েট করছে কোন গানটা। হয়তো সে সমকালীন গানের ভেতরে ওই নস্টালজিয়ার ফিলিংটা পাচ্ছে না, হয়তো সে তখন তাকে নয়ন সরস্বতীতেই ফিরতে হচ্ছে। সেই জন্য সেই গানটা এত বছর পেরিয়ে এসেও সেই 70 দশকে তৈরি হওয়া কিশোর কুমারের গান এখনো মানুষ ফিরে শুনছে।
এই গানই মানে এইখানেই হচ্ছে ওই গানটার শক্তি বলতে পারি। এই যে এখন যেগুলো অ্যালবাম বেরো, এটার সঙ্গে সঙ্গে এটা ইউটিউবে দিয়ে অ্যালবাম কি বেরোয় সত্যি কথা বলতে, যেগুলো অ্যালবাম বেরোলে আমি একটা হাতে নিতাম বা আপনি হাতে নিতেন, কিন্তু এখন তো আমাদের সঙ্গীতের আধার তো আর হাতে নেই, সব নন ফিজিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, ফলে ইউটিউবে যেতে হচ্ছে, ইউটিউব মানে একটা ভিজুয়াল চলে আসতে হচ্ছে। আপনার মতো একজন শিল্পী, এটা আপনার কাছে কি চ্যালেঞ্জ মনে হয় যে আমি সেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম শর্ট দিয়ে আমাকে চ্যালেঞ্জ মানে কি, আমি একটা কথা বলবো যে এই যে ব্যাপারটা হয়েছে না, এটা কার্যত একটু অভিনয় করেই করতে হচ্ছে গানগুলো। হ্যাঁ, মানে আমি একটা কথা বলছি, এটাতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, টেকনোলজি আমাদের এই যেখানটা এনে ফেলেছে, যে আমরা প্রথমে আগে টেকনোলজি ছিল রেকর্ড বা ডিস্ক, তারপর এলো ক্যাসেট, তারপর সিডি, তারপর আর কিছুই এলো না। একটা এখানে সেলফোন রয়েছে, সেটা দিয়ে আপনি দুনিয়ার সমস্ত কিছু কাজ করতে পারছেন, গান বাজনা এখানেই শুনছেন, ইউটিউব বলুন, জেডটিউব বলুন, আপনি এখানেই শুনছেন। কিন্তু আপনি হয়তো খবর রাখেন, অনেক মিউজিশিয়ান কিন্তু চাইছেন ওই ফরম্যাটটাতে ফিরে যেতে। আপনি হয়তো জানেন যে ভিনাইল রেকর্ড আবার ফিরে আসছে, আবার তৈরি হচ্ছে, কিন্তু রাইট, ভিনাইল রেকর্ড কিন্তু আবার প্রডিউসড হচ্ছে। তার কারণ ওই সঙ্গীতকে, একটা মিউজিককে একটা ফিজিক্যাল আধারে ধরতে পারার একটা অন্যরকম আনন্দ ছিল, যেটা কিছুতেই এই নন ফিজিক্যাল ফরম্যাটে আমি পাবো না, বলে লাভ নেই। ঠিক আছে, সুতরাং ওই যে আনন্দটা ছিল, সেই আনন্দ এখন আর নেই। কিন্তু একটা যখন ক্যাসেট বেরোবে, আমরা যখন ছোটবেলায় একটা রেকর্ড কিনতাম, দোকান থেকে যখন একটা রেকর্ড কিনে আনতাম, সেটা আমাদের প্রাণাধিক প্রিয় রেকর্ড, সেটাকে বালিশের পাশে রেখে রাত্রিবেলায় ঘুমোতাম, তার আনন্দ অন্য ছিল। আমি হাত দিয়ে স্পর্শ করতে পারতাম সেই গানটাকে। আমি একটা ক্যাসেট যখন কিনে আনতাম, সেটাকে স্পর্শ করতে পারতাম। আমি একটা সিডি যখন কিনে আনতাম, আমি সেটাকে স্পর্শ করতে পারতাম। আমি এখন কাউকে স্পর্শ করতে পারছি না। আচ্ছা, এই যে আপনার তো দীর্ঘদিন হয়ে গেল মঞ্চে গান গাওয়া, 28-29 বছর হতে মঞ্চে গান গাওয়া, এই যে মঞ্চ থেকে যারা শ্রোতা থাকে, তাদের চাহিদার এই গত 28 বছর বা 30 বছরে চাহিদার কোনো ফারাক দেখতে পেয়েছেন? চাহিদার একটু ফারাক তো ডেফিনেটলি হয়েছে। একটু সংযোজন করে নিচ্ছি, আপনার যে অনুষ্ঠানে যে আপনি যেভাবে মালাটা গাঁথেন, সেটার মধ্যে রবীন্দ্রসঙ্গীত থাকছে, আধুনিক গান থাকছে, ইভেন শিলচরের আপনি সলিল চৌধুরীর আনন্দ সিনেমার একটা গান গিয়েছিলেন। আচ্ছা, আনন্দ সিনেমাটা গান গিয়েছিলেন, হিন্দি গানও আপনি রেখেছেন। হ্যাঁ, এইভাবে আপনি সাজিয়েছেন। এটার মধ্যে আপনার মধ্যে নিশ্চয়ই একটা জিনিস কাজ করেছে, আমার শ্রোতারা এই জিনিসগুলো গ্রহণ করবে। এই যে গত 30 বছর আগে যেটা ছিল, এখন এই চাহিদার কোনো ফারাক আপনি দেখতে পেয়েছেন? চাহিদার ফারাক মানে রুচিরও ফারাক বলতে পারেন। হ্যাঁ, রুচির ফারাক তো অনেক ক্ষেত্রে হয়েছে। একটা সবাই নয়, একটা সেকশন অফ অডিয়েন্স, যাদের বয়স হয়তো অপেক্ষাকৃত একটু কম, তারা একটু বেশি লাউড মিউজিক পছন্দ করে আজকাল। মানে আমি বলতে চাইছি যে একটু তাদের ওয়াটেজটা একটু বেশি, মানে একটু উচ্চকিত মিউজিক পছন্দ করে। আমরা কোনো কালে এত উচ্চকিত সঙ্গীত শুনে বড় হইনি, কিন্তু ঠিক আছে। এবং সঙ্গীতকে অনেক বড় স্টেজে, এগুলো সবই ওয়েস্টার্ন সংস্কৃতির থেকে একটু আমদানি করা বলতে পারেন। যে আগে ওয়েস্টার্ন মানে বিদেশে, আমেরিকাতে বা ইউরোপে যেরকম স্টেডিয়াম মিউজিক হয়, এখন এখানেও হয় সেই জিনিসটা। এটা পুরোপুরি পাশ্চাত্য সংস্কৃতি। এবং ওই বড় স্টেজে, যেখানে প্রায় 50,000, 1 লক্ষ লোক, যেটা রূপম ইসলাম করছে, হ্যাঁ, এটা একটা গোষ্ঠীর এক ধরনের শ্রোতা তৈরি করেছে। কিন্তু আবার এক ধরনের শ্রোতা আছে যারা একটু নিভৃত পরিসরে, একটু ইন্টিমেট স্পেসে গান শুনতে চায়। যেমন আমি আপনাকে বলছি, যেমন আমাদের ধ্রুপদী সঙ্গীত, আমাদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীত, কিন্তু চেম্বার মিউজিক, ঘরোয়া আসরেই তার স্পন্দন সব থেকে বেশি। ধ্রুপদী সঙ্গীত কিন্তু একটা স্টেডিয়ামে 20,000-25,000 লোকের সামনে পরিবেশন করলে তার মৌতাত বা তার আমেজ বা তার অ্যাম্বিয়েন্স তৈরি হয় বলে আমি মনে করি। একটা ঘরের ভেতরে যখন সেই রেজোনেন্সটা তৈরি হয়, তার ইম্প্যাক্ট অনেক বেশি। এবং আমাদের ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের মেজাজ, তার সোলটা কিন্তু ওই রকম। এবার এই পাশ্চাত্য সংস্কৃতির অনুসরণে কিছু কিছু জিনিস এখানে আমদানি করা হচ্ছে, সেটা তো একদিকে হবে, অনেক কিছু পাল্টে যাচ্ছে।
কিন্তু আবার যারা আমরা যে ধরনের গান পছন্দ মানে গাই, সেই ধরনের গান আমাদেরও একটা শ্রোতা গোষ্ঠী তৈরি হয়েছে। আমি যখন তাদের সামনে গান শোনাতে যাচ্ছি, তারা আমার কাছ থেকে একটা এক্সপেকটেশন নিয়ে আসছে, আমিও জানি তার কাছে তারা কি এক্সপেকটেশন নিয়ে আসছে। সেই কানেক্টিভিটিটা তৈরি করে রাখা, সেটাকে বজায় রাখা, সেটাকে মেনটেন করা এবং সেটাকে আরেকটু পুষ্ট করা, তার ভেতরে আরেকটু নতুন কিছু দেওয়া যায় কি। কিন্তু আমি যদি এখন গিয়ে হঠাৎ রাস্তায় স্টেজের উপর একটা নামতে, সেটা হবে না, মানুষকে অ্যাকসেপ্ট করবে না সেই জিনিস। আপনার কি কখনো এটা মনে হয় যে মানে ইয়াং জেনারেশন যেটা, হ্যাঁ সেটা আমার গান শুনছে? দেখুন, হ্যাঁ, ইয়াং জেনারেশন আমাদের গান অতটা শোনে না। এবং অ্যাকচুয়ালি একটা ব্যাপার হয়েছে, সেটা আপনিও একটু খেয়াল করুন, সেটা হচ্ছে আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর আগে এরকম এজ সেগমেন্টকে টার্গেট করে গান বাজনা হতো না। যে গান 20 বছর বয়সের একটা শ্রোতা শুনতো, সেই গানই 80 বছর বয়সের শ্রোতাও একদম। এই পথ যদি না শেষ হয়, একটা 17 বছরের কিশোর সেও শুনতো, একটা 60 বছরের প্রৌঢ়ও শুনতো। কিন্তু এখন ইউথের মিউজিক কিন্তু একটু অন্যরকম, এবং সেই জন্য আলাদা করে ইউথকে, মানে ইউথ যেহেতু সেই কনজিউমার কালচার বা কি বলবো, মানে ইউথ যেহেতু সেই মিউজিকের টেকার, সুতরাং তার গান বাজনার ধরনটাও সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে। এবং সেটা শুধু ইউথ ওরিয়েন্টেড গান বাজনা হয়, হ্যাঁ। এবং সেখানে হয়তো আমার মনে হয় সেই ইউথ হয়তো আরেকটু বয়স হলে তখন তারা কিন্তু হয়তো তখন তারা নিজেদের মধ্যে মগ্ন হবে। এরকম আমি দেখেছি, মানে এত বছর পরে যে নয়ন ষোড়শী চলছে, মানে আমি এরকমও দেখেছি যে রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসতো না সে 20 বছর আগে, সেই লোকটা বা সেই ছেলেটা সে আমাকে এখন বলছে, জানেন তো আমার না একদম ভালো লাগতো না রবীন্দ্রনাথের গান, কিন্তু না আপনার একটা অমুক কি গান শুনলাম, তারপর থেকে না আমি রবীন্দ্রসঙ্গীত শেখা বা শোনা শুরু করেছি। তো আমি তাকে বলেছি থ্যাংক ইউ, ঠিক আছে, কিন্তু আমি জানি একটা বয়সের পর রবীন্দ্রনাথের গানের পোকা যদি একবার কাউকে কামড়ায়, হ্যাঁ, তার সে কিন্তু ওটার থেকে নিস্তার পাবে না। হ্যাঁ, এবার তখন বোঝা যাবে সে তখন আসলে সত্যিকারের মরমী শ্রোতা হয়েছে, তখন সে ভেতরের মগ্ন শ্রোতা হয়েছে, তখন তার বাইরের উচ্ছ্বাসটা কমে গেছে, সে একটা গানকে ভেতর থেকে রিলেট করতে পারছে। দাদা, আমাদের তো আপনার সঙ্গে কথা এটা যেভাবে ভালো লাগছে শুনতে, আমাদের যারা শুনছেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু আমারও বলতে ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু একটা জায়গাতে আমাদের থামতেই হচ্ছে, কারণ আপনার অনুষ্ঠান রয়েছে। একদম শেষে একটা প্রশ্ন করছি, সেই সলিল চৌধুরীর যে প্রশ্নটা আপনি প্রসঙ্গ করবেন সেটা দিই। এই যে এই পার্টিকুলারলি এইরকম যে সময়টা, যেখানে আবার ভিনাইলের ইয়েটা ফিরে আসছে, আবার এআইও আসছে, যেখানে আপনার গানটাই হয়তো আরেক চালিয়ে দেওয়া হচ্ছে, এটা আমরা বলতে গেলে একটা সন্ধিক্ষণেই দাঁড়িয়ে আছে। এই জায়গাতে দাঁড়িয়ে শ্রীকান্ত আচার্য 50 বছর পরে বাংলা গানকে কোন জায়গায় দেখছেন? আমি সত্যি কথা বলতে আপনাকে যে খুব একটা স্পষ্ট উত্তর দিতে পারবো তা নয়। আমি যে উত্তরটা দেব সেটার মধ্যে হয়তো পজিটিভিটি খুব কম থাকবে। তার কারণ হচ্ছে, দুঃখের সঙ্গেই কথাটা বলছি, যে আমার মনে হচ্ছে যে বাঙালির গর্ব ছিল, কিন্তু বাঙালি কোনোদিন বিরাট বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল না, বাঙালি বিরাট বড় কোনোদিন অমুক হ্যাঁ তা না কিছু করে। বাঙালির যে জায়গাটা নিয়ে বাঙালিকে সারা পৃথিবীর অন্য জাতিরা সম্ভ্রম দেখাতো, সেটা হচ্ছে বাঙালির লেখাপড়া, বাঙালির সংস্কৃতি, বাঙালির গান বাজনা, বাঙালির লিটারেচার। বাঙালি কিন্তু এই জায়গাটা ধরে রাখতে পারছে না। আমার যেটা মাঝে মাঝে মনে হচ্ছে যে অন্যদের চোখে এই জায়গাটাতে বাঙালির যে সম্মানের জায়গাটা ছিল, আমরা নিজেরাই সেটাকে নষ্ট করে ফেলেছি। আমাদের ভাষার চর্চা খুব খারাপ জায়গায়, আমাদের নিজস্ব সংস্কৃতির যে জায়গা ছিল, বাঙালির এক্সক্লুসিভ কালচার ছিল, আমরা কিন্তু নিজের হাতে সেটাকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, আমরা সেটাকে 5টা জিনিসের সঙ্গে মিশিয়ে একটা বকচ্ছপ জিনিস তৈরি করে ফেলছি। এইটা কিন্তু আগামী দিনে বাঙালিকে যে একটা খুব একটা দারুণ উচ্চতায় পৌঁছে দেবে বলে আমি মনে করি না। আমি এই কথাটা কিছুতেই বিশ্বাস করি না যে আপনি যদি বলছেন যে বাংলা গান আগামী দিনে কোথায় থাকবে, বাংলা গান থাকতে হলে বাংলা ভাষার চর্চাটা থাকতে হবে। তো আমি ভাষা জানি না, কিছু জানি না, অথচ আমি বাংলা গান চর্চা করছি, এটা তো হতে পারে না। তো ভাষা চর্চাটা আমার দৈনন্দিন চর্চার মধ্যে কোন সম্মানের জায়গা নিয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি না সেই জায়গাটা। আমি বাংলার যা ছিরি চারপাশে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে, এটা কহতব্য না।
তো আমি হয়তো সে ব্যাপারে সেনসিটিভ, আমি আমার স্পেসে যতটুকু পারছি করছি, কিন্তু বৃহত্তর জায়গায় দেখতে পাচ্ছি যে বাংলাকে হতচ্ছেদ করার চেষ্টা চলছে সারাক্ষণ ধরে। তো আগামী দিনে যদি সত্যিকারের সেই সম্মানের জায়গাটাকে আমাদের রাখতে হয় বাংলা গানকে, তাহলে আগে দরকার আমাদের নিজেদের ভাষাটাকে রাখার জন্য। যেরকম ফরাসিরা নিজেদের ভাষা নিয়ে গর্ব করে, ওদের অহংকার আছে। আমি হ্যাঁ, ওদের আমি অহংকার কথাটা ব্যবহার করছি এখানে। আমাদের অহংকারটা হতে হবে, আমি গর্বও নয়, অহংকার। এই অহংকারটা কিন্তু আমাদের নেই, এই অহংকারের বোধ কিন্তু আমরা হারাচ্ছি। আমি এই প্রসঙ্গে একটা কথা রাদার বলবো আপনাকে, যে আমার রাদার মনে হয়, আমি উত্তর পূর্ব ভারতের এই বরাক ভ্যালিতে যখন অনুষ্ঠান করতে এসেছি, আমার মনে হয়েছে যে মূল স্রোতের বঙ্গ সংস্কৃতির চর্চা হয়তো অনেক ক্ষেত্রে কলকাতার থেকে এসব অঞ্চলে অনেক বেশি হয়, যেহেতু আপনারা আরো অনেক রকম সংস্কৃতির মধ্যে রয়েছে, সেই জন্য আপনাদের চর্চাটা আরো অনেক বেশি নিবিড়, অনেক ইন্টেন্স, এটা আমার মনে হয়। না, আমাদের এইদিকে আর একটা কি হয়, আমাদের এটা আমরা যে বাঙালি এটা প্রমাণ করার একটা তাগিদ থাকে, এবং সেই জন্য আপনাদের রাজনৈতিক কারণে একটা তাগিদ, এবং সেই জন্য যেহেতু নিরন্তর সেই হয়তো চাপটা আছে, সেই জন্য সবসময় আপনারা আপনাদের শ্রেষ্ঠ জিনিসটা দিতে চান, সেইখানেই আপনাদের উৎকর্ষটা সারাক্ষণ থাকতে থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে কি, যেহেতু ওই একটা কি বলবো, একটা লড়াইয়ের জায়গা আছে, আমাদেরও ওইখানে না ওই লড়াইয়ের জায়গাটা চলে গেছে। মানে আমরা সবকিছু বড্ড ছেড়ে দিচ্ছি, সবকিছু, মানে আমরা ওই অহংকারটা করতে পারছি না। আমি ওই অহংকারী হতে চাই, ওই অহংকারটা আমি দেখাতে চাইছি। আমি সবকিছু দেখো, আমি কি হিন্দি গান করি না, আমি গজল গাই না, গাই, কিন্তু আমি ফিরে আসি রবীন্দ্রনাথের, আমি ফিরে আসি সলিল চৌধুরীতে। আমি আমার নিজের শিকড়টা কখনো ভুলি না, ভুলবো না কখনো। কিন্তু এটাও যারা ভুলবে তাদের সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগলো কথা বলে। সবাইকে নমস্কার জানাচ্ছি।